যুদ্ধবন্ধে ভার্চুয়াল সমঝোতা সই ট্রাম্প পেজেশকিয়ানের, জব্দ সম্পদ ফেরানোর পদক্ষেপ ইরানের। কাঁটা তারের বেড়া দেওয়া হবে মিয়ানমার সীমান্তে, বিবেচনায় ভারতের সীমানা, সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। অর্থ পাচার বন্ধে প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা, প্রথম চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি বেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। বিশ্বকাপে আজ রাত ও কাল ভোরে 4 ম্যাচ। রাত 10টায় মুখোমুখি হবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাত 1টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডা খেলবে কাতারের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে ভোর 4টায়। আর সকাল 7টায় আরেক স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। যুদ্ধবন্ধে ভার্চুয়ালি সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারক। উভয় পক্ষই জানিয়েছে এটি এরই মধ্যে কার্যকর এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। 14 দফার এই নথিতে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও দফাগুলোর মধ্যে ইরানের জন্য ব্যাপক আর্থিক ও কৌশলগত সুবিধাও রাখা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, চুক্তির অন্যতম প্রধান শর্ত হল ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না। এই সমঝোতা স্মারকে লেবাননের পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকলেও সেখানে হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালীর সচলে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। তবে একে চূড়ান্ত শান্তি চুক্তি বলতে নারাজ বিশ্লেষকরা, কারণ পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজের নৌ চলাচলের নিয়ম নিয়ে এখনও রয়েছে মতানৈক্য। মধ্যপ্রাচ্যে আপাতত বোমার শব্দ থামলেও থামেনি অবিশ্বাস আর কূটনৈতিক টানাপোড়েন। কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও শান্তির পথ এখনও কাঁটায় ভরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সমঝোতা কোনো শান্তির গন্তব্য নয়, বরং দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা। আমরা বেশ কিছুদিন ধরেই একটি যুদ্ধবিরতির মধ্যে আছি, তবে সেটি অত্যন্ত ভঙ্গুর ও অনিশ্চিত। এই সমঝোতায় সবচেয়ে বড় বাধা হতে পারে ইসরায়েল, বিশেষ করে লেবানন ইস্যুতে ইসরায়েলকে চুক্তি ভঙ্গের ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে বিশ্বের অন্যতম জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়েও। অবাধ নৌ চলাচলে ফি আরোপের চেষ্টায় আছে ইরান, যা গ্রহণযোগ্য মনে করে না যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। খসড়া নথি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জোরালো করার পাশাপাশি অবাধ নৌ চলাচলের জন্য সেবামূলক ফি আরোপের চেষ্টা করতে পারে, কিন্তু উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপকে গ্রহণযোগ্য মনে করে না, যা ভবিষ্যৎ আলোচনায় জটিলতা সৃষ্টি করতে পারে। সংঘাতের প্রভাবে আংশিকভাবে বন্ধ হয়ে গেছে কাতারের বেশ কয়েকটি এলএনজি স্থাপনা। বিশেষজ্ঞদের মতে পূর্ণ সক্ষমতায় ফিরতে ও ক্ষতি পোষাতে সময় লাগতে পারে কয়েক বছর। প্রশ্ন রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ এখনও অক্ষত রয়েছে বলে ধারণা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানে কয়েক দশক ধরে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ ছাড়ের আলোচনা চলছে। তাই আপাতত যুদ্ধ থামার সম্ভাবনা তৈরি হলেও পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই 3 প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ওয়াশিংটন তেহরানের সম্পর্ক কোন দিকে এগোবে। ঋতু সাহা, চ্যানেল 24। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
এ সময় ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি। পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র গোলাবারুদ চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশিং চেষ্টাকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। যারা দেশ থেকে অর্থ পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। মৌলভীবাজারে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব। যারা বিরোধিতা করছে তারা সাধারণের বন্ধু নয়। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তারেক রহমান। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। প্রধানমন্ত্রী কর্মসূচিস্থলে আসার আগে শুরু হয় ঝুম বৃষ্টি। তার মাঝেই ভিক্টোরিয়া স্কুল মাঠে ঢল নামে মানুষের। শ্রীমঙ্গলে তৃতীয় দফার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫০ জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য ২ লাখ করে টাকা ও ১৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন। বক্তব্যে ভেতরে বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের ৪ মাসের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রত্যাশা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রান্তিক নারীরা যেমন স্বাবলম্বী হবে তেমনি প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল মাঠের পাশে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী ১ বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ৮,০০০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এ সময় বিরোধী দলের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো ৭১-এ কি করেছিল, মনে আছে তো ৮৬-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। পরে স্থানীয় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, মৌলভীবাজার। সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে তার প্রথম বেজিং সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। যোগ দেবেন জলবায়ু বিষয়ক সম্মেলন ও ইনভেস্টমেন্ট সামিটে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী ২২ তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। ২ পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। ৫ দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাইস্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবে একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে, এই বিষয়ে কোনো দ্বিমতই নাই।
পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট ইয়ের ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে নদীপাড়ের বাসিন্দারা। দাবি জানান মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। নদী বাঁচানোর দাবিতে মশাল জ্বালিয়ে আন্দোলনে রংপুরের তিস্তাপাড়ের হাজারো মানুষ। বুধবার সন্ধ্যায় মহিপুর এলাকায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। স্থানীয়রা দাবি জানান নিজস্ব অর্থায়নে হলেও দ্রুত শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। 3 সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হলো না? এই নদীগুলি কোনো কারণেই সরকারি খাস জমি হওয়ার যোগ্য না। এই নদীগুলি ব্যক্তি মালিকানার, এই নদীর জমিগুলি হচ্ছে ব্যক্তি মালিকানার জমি। এই জমি যে আমাদের কাছ থেকে নিয়ে থাকে তাহলে আমাদের করার কিছু থাকবে না, তাই আমরা সবাই একমত হয়ে গেছি, আমরা এই প্রাগণে জমি দেব না। একই সঙ্গে তারা বলেন আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, সরকারিভাবে সঞ্চয়পত্রের মতো তিস্তা বন্ড চালু এবং বালু পাথর বিক্রির আয় প্রকল্প কাজে বিনিয়োগের পরিকল্পনা করতে হবে। তিস্তায় বাজেট আছে, বাজেটের কথা বলা আছে, কিন্তু সুনির্দিষ্ট নাই, রোডম্যাপ নাই। আমরা এই যে আন্দোলন করতেছি, সুনির্দিষ্ট রোডম্যাপ দাও, তিস্তায় প্রকল্প এখানে পাশ করো, চীন ভারত রাশিয়া ঠেলাঠেলিটি না থেকে নিজস্ব টাকায় এটা শুরু করো কাজ। বিশেষজ্ঞরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু একটি নদী রক্ষা নয়, শক্তিশালী হবে খাদ্য নিরাপত্তা, সৃষ্টি হবে কৃষিভিত্তিক নতুন কর্মসংস্থান। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। বরাদ্দ না পাওয়ায় সংস্কার হচ্ছে না নীলফামারীর তিস্তা নদীর উপর ফাটল ধরা বাঁধ। এতে বর্ষায় বিলীন হওয়ার শঙ্কায় ছাতনা ইউনিয়নের শত শত বসতঘর। নীলফামারী থেকে রায়হান শুভক্তকিনের রিপোর্ট। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর গ্রাম, যেখানে বসবাস কয়েক হাজার মানুষের। এই ছাতনাইয়ের ডানে তিস্তা নদীর বাংলাদেশ প্রবেশ মুখ, আর বামে ভারতীয় ভূমি, যেখানে বর্ষায় দ্রুত বেড়ে যাওয়া ঢলের পানি সামলাতে 1978 সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে নির্মাণ করে একটি বাঁধ। কিন্তু 2022 সালে বাঁধটির বাংলাদেশ অংশে একটা ফাটল দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় এখানকার শত শত বাড়িঘর। গেল বছরও তৈরি হয়েছিল এমন শঙ্কা। এখন বর্ষায় এগিয়ে আসায় নতুন করে ভয় বাড়ছে এখানকার বাসিন্দাদের। ধান গরু বাছুর যা যাবে না খেয়ে মারা গেছে, আমাদের বহু কষ্টতে আমরা আছি। কিন্তু যদি আপনারা এই বানটা যদি না দেন তাহলে আমাদের বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ডিমলা উপজেলা সহ সারা জলঢাকা সহ প্লাবিত হয়ে এবং নতুন করে তিস্তা নদীর যে একটা রাস্তা তৈরি হবে, এটি বাস্তবতা। তা আমরা এই জন্য প্রতি বছরই উদ্বিগ্ন থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছর এই বাঁধ সংস্কারের জন্য অর্থ না পাওয়ায় নতুন করে চাওয়া হয়েছে বরাদ্দ, যা পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার। বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু বর্তমানে আমরা নস্যিত দিয়েছি বোর্ডে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে।
বাঁধের এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসকও জানালেন, পুরো বিষয়টি নজরদারির পাশাপাশি সমাধানের চেষ্টা চলছে সম্মিলিতভাবে। পানি উন্নয়ন বোর্ড ওরা ওদের মতো লিখুক, এবং আমি ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে। এটা আমরা পেয়েছি, প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। 40 কিলোমিটারের এই বাঁধ সংস্কারের জন্য প্রায় 40 কোটি টাকা বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।